আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। সুখে দুঃখে হাসি কান্নায় আমাদের জীবন থেকে আরও একটা বছর আজকে চলে যাচ্ছে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই নতুন বছর উকি দিচ্ছে আমাদের জীবনে। আজকে হচ্ছে বছরের শেষ দিন, ইংরেজি বছরের শেষ দিন। আর আমি ভাবলাম দুটো মিষ্টান্ন তৈরি করে নতুন বছরকে বরণ করি, আর তার সাথে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করে ফেলি। আজকে আমি আপনাদের সাথে মিষ্টি দই তৈরি করে দেখাবো। যারা কিনা কখনোই কোনোভাবেই দই তৈরি করতে পারেন না, আশা করছি আমার আজকের রেসিপিটি ফলো করলে আপনারা আর কখনোই ফেল করবেন না। একদম যারা কখনোই দই তৈরি করতে পারেননি তারাও দই তৈরি করতে পারবেন। এরপরে তৈরি করে দেখাবো পুডিং, ক্যারামেল পুডিং। ছোট বড় আমরা সবাই অনেক বেশি পছন্দ করি এই ক্যারামেল পুডিং। তাই ভাবলাম দুটো মিষ্টান্ন রেসিপি আজকে একসাথে শেয়ার করে যার যেটা পছন্দ সেটা তৈরি করে নতুন বছরকে বরণ করে নিতে পারবেন। বছরের শেষ দিনে আজকের ব্লগটা আমি সাজিয়েছি দুটো মিষ্টান্ন রেসিপি দিয়ে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন। তো চলুন আজকের এই সুন্দর রেসিপিগুলো শেয়ার করে ফেলি। দই এবং পুডিং তৈরি করার জন্য দুধের প্রিপারেশনটা আমি একসাথেই করে নিয়েছি। আর আমি এখানে 4 লিটার দুধকে জাল করে 3 লিটার করে নিয়েছি। আমার স্বাদ মতো চিনি দিয়ে আমি দুধটাকে জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন দুধটাকে আমি ঠান্ডা হতে দিয়ে এসেছি। এই ফাঁকে দই তৈরি করব যেই পাত্রগুলোতে, সেই পাত্রগুলো আমি একটু চুলোর উপরে বসিয়ে দিয়েছি। আজকে এই মাটির পাত্রে আমি দই তৈরি করব। মাটির পাত্রগুলোকে আমি ধুয়ে নিয়ে চুলোর উপরে বসিয়ে দিয়েছি। এতে করে পাত্রটা যেমন শুকিয়ে যাবে তেমনি অনেকটুকুই গরম হয়ে যাবে শুকোতে শুকোতে। আর এই গরম যে হাঁড়িটা, এই হাঁড়িতে যদি আমরা দই বসাই, হাঁড়ির যে তাপমাত্রা থাকবে সেই তাপমাত্রার মধ্যে দইটা খুব সহজে বসে যাবে। এতে করে আপনাকে চুলায় বসাতে হবে না, তারপরে হচ্ছে গরম জায়গায় রাখার যে ঝামেলাটা, এরকম কোনো ঝামেলাই করতে হবে না, অনায়াসেই দই বসে যাবে। যারা কিনা দই তৈরি করতে পারেন না, আশা করছি এই টিপসটি ফলো করলে আপনারা অবশ্যই দই তৈরি করতে পারবেন। হাঁড়িগুলোর পানি শুকিয়ে যাওয়ার পরে মোটামুটি একটু গরম যখন হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। রেখে আমি দইয়ের বাকি প্রিপারেশন করে ফেলবো। হাঁড়িগুলোকে ঠান্ডা হতে দিয়ে আমি এদিকে দুধের কাছে চলে এসেছি। ইতিমধ্যে দুধটা কিন্তু কুসুম গরম হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে চেক করে দেখেছি, আঙ্গুলটা চোবানোর পরে দুধটা অনেক বেশি গরম মনে হচ্ছে না, বা আমার হাতে খুব ভালোভাবে লাগছে না। এই পর্যায়ে আসলে দই তৈরি করার বাকি প্রসেসগুলো সেরে নিতে হবে। আমি এখানে আধা কাপ পরিমাণ মিষ্টি দই নিয়ে নিয়েছি। এই 3 লিটার দুধ থেকে আমি আজকে 2 লিটার দুধ দিয়ে মিষ্টি দই তৈরি করব। আর আপনারা চাইলে এখানে টক দইটাও ব্যবহার করতে পারেন, যে কোনো একটু দই ব্যবহার করলেই চলবে। আর আমরা এটাকে দইয়ের বীজ হিসেবে ব্যবহার করছি। দইটাকে একটু ফেটিয়ে নিয়ে আমি এখন দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা জাস্ট এটা চেক করে দেখবেন দুধের টেম্পারেচারটা যেন অনেক বেশি হাই না হয়। একটু ঠান্ডা হয়ে গেলে অসুবিধা নেই, জাস্ট হালকা কুসুম গরম থাকলেই হবে। যেহেতু হাঁড়িটা আমি আগে থেকে গরম করে নিয়েছি, সেহেতু আজকের দইটা অনায়াসে বসেই যাবে। আমার দুধটা যখন ভালো করে মেশানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি যেই হাঁড়িতে আমি দই বসাবো সেই হাঁড়িগুলোর মধ্যে দুধগুলোকে ঢেলে নিচ্ছি, বা দইয়ের মিশ্রণটাকে। আমি বাকি প্রিপারেশন করতে করতে হাঁড়ির যে হাই টেম্পারেচার ছিল সেটাও কিন্তু একটু কমে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো দুটাতেই ঢেলে নিচ্ছি। ঢেলে আমি এগুলোকে ঢেকে নিব। আর আজকের এই দইটা আমি মাইক্রোওয়েভ ওভেনে বসাবো। আপনারা চাইলে যে কোনো একটা মোটা কাঁথা বা কিছু পেঁচিয়ে রেখে দিতে পারেন, বা আপনার ঘরে যে কোনো একটা গরম স্থানে রেখে দিলেই চলবে। আমি কিন্তু শীতের দিনেই দইগুলা বসাচ্ছি, তবে আমি আজকে ঝামেলা করব না, জাস্ট বন্ধ ওভেনের ভিতরে এগুলো রেখে দিলেই চলবে, বসে যাবে। যেহেতু হাঁড়িটা একটু গরম আছে, ব্যাকটেরিয়াটা খুব তাড়াতাড়ি সৃষ্টি হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি প্লাস্টিক র্যাপিং দিয়ে র্যাপ করে নিচ্ছি। তার কারণ হচ্ছে দইয়ের ভিতরে যেই বাষ্পটা আছে বা যে তাপমাত্রাটা আছে সেটা যেন বাইরে না আসতে পারে। এতে খুব তাড়াতাড়ি দই জমার জন্য যে ব্যাকটেরিয়ার প্রয়োজন হয় সেটা তৈরি হবে, আর দইটা খুব দ্রুত বসে যাবে। হাঁড়িটা একটু গরম করে নেওয়ার কারণে কোনো রকমের চাপা দিতে হবে না, টাওয়াল দিয়ে মোড়াতে হবে না, কিছুই করতে হবে না। জাস্ট আপনি যে কোনো একটা বন্ধ জায়গায় রেখে দিলে হবে। আমি যেমন মাইক্রোওয়েভ ওভেনের ভিতরে রেখে দিব, এর মধ্যে 7-8 ঘন্টা পরে কিন্তু আমার দইটা জমে যাবে। আপনারা যারা কখনোই দই তৈরি করতে পারেননি, অনেক সময় দই তৈরি করলে দই বসে না, অনেক সময় চানা হয়ে যায়, আজকের এই টিপসগুলো ফলো করলে আশা করছি যে কোনো মানুষই দই তৈরি করতে পারবে। যারা একদম সংসার জীবনে নতুন তারাও আশা করছি দই তৈরি করতে পারবেন। এখন আমি এগুলাকে মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে রেখে দিব। রেখে ওভেনটাকে বন্ধ করে 7-8 ঘন্টা রেখে দেব, এর মধ্যেই হয়ে যাবে।
আমি পুডিং তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন একটা হাঁড়িতে আমি একটু পানি নিয়ে একটু গরম করতে বসিয়ে দিয়েছি আর ভিতরে একটা পাতিল রাখার স্ট্যান্ড দিয়ে দিয়েছি। পানিটা ওই পাকে গরম হচ্ছে আর এই পাশে হচ্ছে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি পুডিংয়ের জন্য। আমি এখানে আধা কাপ চিনির সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখা যাবে এই চিনির ক্যারামেলের কালারটা অনেকটাই লালচে হয়ে এসেছে। আর আমার যখন পছন্দ মতো কালারে আসবে তখন কিন্তু আমি এই ক্যারামেলটাকে নামিয়ে নেব। আর ক্যারামেলটা যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, পুড়ে গেলে কিন্তু এটার স্বাদটা তেতো হয়ে যাবে। আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর যে বাটিতে আজকে পুডিংটা বসাবো সেই বাটিতে আমি ক্যারামেলটাকে ঢেলে নিচ্ছি। এখন ক্যারামেলটাকে আমি পুডিংয়ের বাটির চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম চারদিকে লাগিয়ে দেব আর কিছুক্ষণ পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা সেট হয়ে যাবে। ক্যারামেলটা মূলত কিন্তু ব্যবহার করা হয় পুডিংয়ের উপরে যেন খুব সুন্দর একটা কালার আসে আর তার সাথে পুডিংটাও কিন্তু ডিমোল্ড করতে অনেক সহজ হয় এই ক্যারামেলের জন্য। এখন ক্যারামেলের বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব, এটা ঠান্ডা হতে থাক আর এইদিকে পুডিংয়ের বাকি প্রিপারেশনটা আমি করে ফেলবো। আমি 1 লিটার দুধের জন্য 3টে নিয়েছি ডিম আর আপনারা চাইলে 1 লিটার দুধে 4টা বা সর্বোচ্চ 6টা পর্যন্ত ডিম দিতে পারবেন। তবে 1 লিটার দুধের জন্য সর্বনিম্ন 3টা ডিম কিন্তু আপনাকে দিতেই হবে। সর্বনিম্ন 3টা ডিম আর সর্বোচ্চ 6টা ডিম ব্যবহার করতে পারেন। এখন ডিমগুলোকে আমি ভেঙে নিচ্ছি একটা বাটিতে আর ডিমগুলোকে ভেঙে নিয়ে আমি একটু ফেটিয়ে নেব যাতে বড় বড় কোনো অংশ না থাকে, লাম্পস যেন না থাকে, সেই জন্য এগুলাকে একটু আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে আমাদের দুধের সাথে ভালো করে মিশে যায়। আমার ডিমগুলো প্রায় পেটানো হয়ে গিয়েছে। এখন এই কুসুম গরম দুধে আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এতে করে দুধের ঘনত্বটা বাড়বে আর তাছাড়া পুডিংয়ে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। দইয়ে কিন্তু অতটা ঘন দুধ ব্যবহার করা যায় না, তাহলে দইটা অনেকটাই আঠালো হয়ে যায়। সেজন্য আমি প্রথমেই এই গুঁড়া দুধটা ব্যবহার করিনি, যখন আমি পুডিংটা তৈরি করছি তখন আমি কিন্তু গুঁড়া দুধটা ব্যবহার করেছি। পুডিংয়ে কিন্তু ঘন দুধটা খেতেই বেশি ভালো লাগে। আর এই পুডিংয়ের যে দুধটা এর মধ্যে কিন্তু আমি চিনিটা শুরুতে অ্যাড করে ফেলেছি। দই আর পুডিংয়ের জন্য যতটুকু মিষ্টি আমি পছন্দ করি ততটুকু মিষ্টি আমি অ্যাড করে ফেলেছি চিনি। তো আপনারা আসলে আপনাদের স্বাদ মতো এই মিষ্টিটা অ্যাড করবেন, যে যেরকম মিষ্টি খেতে চান। এখন এই দুধের মিশ্রণের সাথে ডিমটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এটাকে জাস্ট ছেঁকে পুডিংয়ের বাটিতে নিয়ে স্টিম করতে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি ব্যবহার করেছি আজকের পুডিং তৈরি করার জন্য। পুডিংয়ের বাটির উপরে যেন পানিটা না আসে সেই পরিমাণ পানি আপনাকে দিতে হবে। আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রাখতে হবে যাতে করে খুব বেশি টকবগে পুডিংয়ের যে পানিটা আছে পুডিংয়ের স্টিম করার জন্য সেই পানিটা যেন খুব বেশি টকবগ করে না ফুটে। এখন এই অবস্থাতে আমি এটাকে 40 মিনিট স্টিম করে নেব। 40 মিনিট পর ফিরে আসছি। 40 মিনিট পর ফিরে আসলাম আর এরই মধ্যে আমার পুডিং কিন্তু হয়ে গিয়েছে। তারপরেও আমি একবার চেক করে নেব, যদি না হয় আরও 10 মিনিট স্টিম করে নেব। আর এই পুডিংয়ের বাটিটাকে আমি এখন একটু ঠান্ডা হওয়ার জন্য বা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর রুম টেম্পারেচারে চলে আসলে আমি এটাকে ফ্রিজে রেখে দেব।
আর দইটাও যখন হয়ে যাবে তখন ফ্রিজে রেখে দুটাকে একসাথে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। পরের দিন সকালবেলা বা আজ সকালবেলা ফিরে আসলাম। আর এই দইটাকে কিন্তু আমি গতকাল রাতে বসিয়েছিলাম, পুডিংটাও গতকাল রাতে তৈরি করেছিলাম, রাত প্রায় 1টার দিকে তৈরি করেছিলাম। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দইটা কত সুন্দর করে জমে গিয়েছে, এক ফোঁটাও কিন্তু পানি নেই, তাই না? আপনারা যারা দই তৈরি করতে পারেন না, প্লিজ প্লিজ একবার আমার রেসিপিটি ফলো করবেন বা আমার সিস্টেমগুলো ফলো করবেন, আশা করছি দই তৈরি করতে পারবেন খুব সহজে। আজ যেমন বছরের শেষ দিন, তেমনি আমার জীবনের আমার হায়াতের খাতা থেকেও কিন্তু একটা বছর চলে গেল, কারণ আগামীকাল জানুয়ারির 1 তারিখ আমার বার্থডে। আর আমি এই দিনেই পৃথিবীতে এসেছিলাম, এটা আমার রিয়েল বার্থডে, ফেক না। তো যাই হোক, মিষ্টি মুখ করে আমার জন্মদিনকে আমি স্বাগত জানাচ্ছি আর তার সাথে নতুন বছরকে। আশা করছি আমার আজকের এই সুন্দর আর সহজ দুটি রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে দুটোর যে কোনো একটা আপনারা ফলো করতে পারেন বা চাইলে দুটোই তৈরি করতে পারেন, তৈরি করে বছরের প্রথম দিন নতুন বছরকে স্বাগত জানাতে পারেন। সুখে দুঃখে জীবনের আরও একটি বছর সবার জীবন থেকে চলে যাচ্ছে, আর আগামীকাল আসছে নতুন বছর। আশা করছি সবার নতুন বছরটা অনেক বেশি ভালো কাটবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন নতুন বছরটা আমাদের জীবনের সবার জন্য শুভ হয়। যত বিপদ আপদ দুঃখ কষ্ট আছে, আল্লাহ যেন সব কিছু থেকে আমাদেরকে রক্ষা করেন। আর যার সাথে যত ঝগড়া আছে, মনোমালিন্য আছে, সবাই সবার সাথে সব কিছু মিটিয়ে নেবেন। নতুন বছর সবাই সবার সাথে আবার নতুন সম্পর্কে মেতে উঠুন। দোয়া করি সবার জন্য নতুন বছরটা সবার অনেক বেশি শুভ হোক, সবার অনেক বেশি ভালো কাটুক। আজকে এই পর্যন্তই, রেসিপিগুলো ঝটপট শেয়ার করে পেলাম। আজকের ব্লগে আর অন্য কিছু শেয়ার করলাম না, আর অনেক বেশি বকবক করে হয়তো বা আপনাদের মাথা নষ্ট করে দিয়েছি। এই বছরে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, আমার দ্বারা যদি কারো কোনো কষ্ট হয়ে থাকে বা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দোয়া করবেন নতুন বছরে যেন আপনাদেরকে কোনো কষ্ট না দিই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।